হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। শুধু ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো সবার প্রথমেই আমি আজকে যে ভিডিওটা শুরু করেছি সেটা হলো পুরীর বিচ থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের সকালটা কিন্তু আজকে পুরীর সমুদ্রের ধারের থেকে হয়েছে। তো এখান থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি কারণ তোমাদের সকালের প্রকৃতিটা দেখানোর জন্য। তো আমরা সানরাইজ দেখতে এসেছিলাম, তো কুয়াশার জন্য না আমরা ঠিক দেখতে পারিনি কারণ এত পরিমাণে কুয়াশা ছিল। এখন তো 6টা বাজে, দেখো 6টা বাজে দেখি কিন্তু চারিদিকটা একদমই মনে হচ্ছে না যে 6টা বাজে, দেখে মনে হচ্ছে হয়তো বা অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন পাক্কা 6টা বাজে। তো আমরা ভাবলাম যে হোটেলে বসে না থাকে এখানকার প্রকৃতিটা একটু অনুভব করা যাক। তো চলে আসলাম আমরা সমুদ্রের ধারে। সত্যি কথা বলতে এখানে ঠান্ডা হাওয়া, সমুদ্রের স্রোতের আওয়াজ প্লাস এতই লোকজন, মানে একটা আলাদাই ফিলিংস ছিল। তো খুবই ভালো লেগেছে সেখানে সময়টা কাটিয়ে আমাদের। তো তারপর আমরা এখানে একটু চা খেয়ে নিলাম। নেক্সট এখানে আমরা অনেক ভিডিও বানালাম, ফটো তুললাম, কারণ একদিনও না ভিডিও করা হয়নি, তো কিছু ভিডিও বানিয়ে নিয়েছি, রিলস বানালাম। তো তারপর আমাদেরও বললো যে ভিডিওতে অনেকে দেখেছি সমুদ্রের ধারে এসে এরকম ছবি আঁকে, অনেক কিছু আঁকে, তো আজকে আমিও ট্রাই করি, আর সমুদ্রের জল এসে সেটাকে ধুয়ে নিয়ে যাবে, এটা বললো ভালো কথা। তো আমরা বিশেষ করে অনেকক্ষণ অপেক্ষা করলাম যে সমুদ্র ঢেউ এসে এটাকে ধুয়ে নিয়ে যাবে, কিন্তু কোনো মতেই না সমুদ্রের ঢেউ আসছিল না এটা বানানোর পর থেকে। তারপর নেক্সট একটা বড় ঢেউ এসে তার এই ছবি আঁকাটাকে নিয়ে চলে গেল। তো তারপর আমরা চলে আসলাম হোটেলের সামনে। তো হোটেলের সামনে যে বড় গেটটা তোমাদের দেখালাম সেটা হলো স্বর্গদুয়ার, মানে পুরীর সবচেয়ে বড় এখানকার হলো শ্মশান। যেই শ্মশানের পাশেই কিন্তু আমরা একটা হোটেলে স্টে করেছি, আর অল টাইম লাশ দেখতে পাচ্ছি, আর লাশের যে পুরানোর পর যে ধোঁয়াগুলো সেগুলো আমাদের শরীরে অল টাইম লাগছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য, কারণ আজকে আমরা যাব ভুবনেশ্বরে ঘুরতে। তো পুরীতে এসেছি, ভুবনেশ্বর উড়িষ্যা ওই সাইডটা না ঘুরলে তো হয় না, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ওই সাইডটা ঘোরার জন্য। তো সকাল সকাল স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ আমাদের আগে থেকে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সিট মানে বুক করা হয়ে গিয়েছিল। তো আমরা আসার কথা ছিল 8জন, তো সেখানে আমরা চলে এসেছি 6জন, কারণ আমার দিদি আর জামাইবাবু আসেনি, কারণ তাদের ছেলের না শরীরটা একটু অসুস্থ ছিল। তো যাই হোক, আমরা মানে আসার পর দেখি যে এখনও বাস এখানে ফুল হয়নি আমাদের। তোমার এখানে আসতে বলেছিল 7টার মধ্যে, তো আমরা 7:30টার মধ্যে চলে এসেছি, কিন্তু আমাদের বাস না অনেকটা লেট ছিল। তো এখানে কী বলবো, আর তারপরে এখানে একটা নদী দেখাচ্ছি, এটা কিন্তু কোনো সমুদ্র না, এটা নদী। যাই হোক, এটার নাম আমি ভুলে গেছি। তো আমাদের গাইড ছিল যে ইনি হলো বাসের মধ্যে মাইকে করে বলছে সবাইকে যে কোনটা কি জায়গা, আর ওই জায়গা স্টপেজ দিবে, আমাদের নামতে লাগবে, আর উনি হলো একটা টাইম আমাদেরকে বলে দিবে, সেই টাইম অনুযায়ী আমাদের সেই জায়গা থেকে ঘুরে বাসের মধ্যে আসতে লাগবে। কারণ যদি সেই টাইম আমরা মেনটেন না করি সেক্ষেত্রে কিন্তু আমরা বাকি জায়গাগুলো দেখতে পারবো না। যাই হোক, আমাদের বেরোতে যেহেতু একটু লেট হয়ে গেছে, আর তার মধ্যে আজকে আমাদের প্রচুর সমস্যা হয়েছে, যদি পারি তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করব। তারপর ফার্স্ট স্টপেজে আমাদের নামিয়ে দিল। তো এইখানে যে এসেছি এই জায়গাটার নাম হলো চন্দ্রভাগা বিচ। তো এই বিচটার নাম হলো চন্দ্রভাগা বিচ। তো ওইদিকে একটা না মন্দির ছিল, ওই মন্দিরে আমরা না যাই, মানে সময় এতটা কম, দেখছি যে আমাদের বাসের থেকে কেউ ওই মন্দিরের দিকে আসেনি, তো সবাই অন্য দিকে যাচ্ছে, তো বিচটার দিকে যাচ্ছে যেটার নাম হলো চন্দ্রভাগা বিচ। তো আমরা চলে আসলাম সেই চন্দ্রভাগা বিচ দেখতে। এটা মানে একদম পুরী বিচের মতনই দেখতে, কিন্তু এইখানে না সঙ্গে পুরীতে যেমন স্নান টান করে এখানে অত কেউ স্নান মানে ও আসে না, এটা জাস্ট এই জায়গাটা দেখতে আসে। যাই হোক, এই জায়গাটাও খুব সুন্দর, আমাদের ভালোই লাগলো। এখানে অনেকক্ষণ ফটো তুললাম। এই গাড়িগুলোতে চড়ার কথা ছিল কিন্তু চড়িনি ভয়ের চোটে। তো যাই হোক, আর সময়ও কম ছিল আমাদের, এখানে মোটে 15 থেকে 20 মিনিট সময় দিয়েছে। বাসের থেকে নেমে এসে এই জায়গাটাকে ঘুরে আমাদের বাসে চলে যেতে হবে। আর হ্যাঁ, এই ট্রাভেল এজেন্সির যে বাসগুলো আছে সেগুলো যদি এসি গাড়িতে তোমরা যেতে যাও সেক্ষেত্রে তোমাদের 350 থেকে 400 টাকা টিকিট পড়বে, আর নন এসিতে যদি যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 থেকে 200 টাকা টিকিট পড়বে। যাই হোক, আমরা এসি বাসে গিয়েছি, সেক্ষেত্রে আমাদের 350 টাকা করে টিকিটের দাম পড়েছে। নেক্সট আমরা চলে এসেছি সূর্য মন্দির বা কর্ণাট মন্দির। তো এখানে সূর্য মন্দিরে যাওয়ার আগে আমাদের অনেকটা আগে কিন্তু বাস নামিয়ে দিয়েছে, যেখান থেকে আমাদের হাঁটা পায়ে বাজারে মাঝখান দিয়ে যেতে হবে। দুই পাশ দিয়ে দোকান দেখতে পাচ্ছ, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে সোজা অনেকটা হাঁটতে লেগেছে, প্রায় 15 মিনিটের মতো আমরা হেঁটেছি সেই মন্দিরে যাওয়ার জন্য। আর তার মধ্যে এই দোকানগুলোর মধ্যে না অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, হাতের কাজের যে জিনিসগুলো, ব্যাগ, তোমার ঘর সাজানোর জিনিস, প্লাস সানগ্লাসের দোকান, মানে অনেক কিছু ছিল যেগুলো মানে আর দামও অনেকটা কম ছিল। তো কী বললাম, আমাদের হাতে সময় কম ছিল,
তারপর চলে এসেছি এখানে যেই আমাদের বাসে যে নিয়ে যাচ্ছে সে গাইড করে করেই আমাদের নিয়ে যাচ্ছে। তো এখানে উনি আমাদের বলে দিল যে এতটুকু সময় এতটুকুর মধ্যেই ঘুরে আসতে লাগবে। তো ওখানে আর একটা গাইড থাকবে যে নিয়ে আমাদের নিয়ে যায়, সমস্ত কিছু ডিটেলস বলবে। কারণ একটা মন্দির মধ্যে ঐতিহাসিক অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই। তো এখানে কিছু কিছু জিনিস জানতে পেরেছি, কারণ জানতে জানতেই আমাদের সময় অনেকটা চলে যায়। যাই হোক, তারপরে আমরা আবার শুরু করে দিই এখান থেকে হাঁটা। আমাদের গাইড আমাদের ছেড়ে দিয়েছে যে এখন যাওয়ার জন্য। তো এখানে টিকিট কাটা আমাদের হয়ে গেছে আগেই। তো আমাদের ঠিক অতটা দাঁড়াতে হয়নি লাইনের মধ্যে। তো দেখতেই পাচ্ছ মেলার মতন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। যারা টিকিট কাটেনি, যারা নিজেরা এসেছে তাদের অনেকটা সময় এখানে চলে যায়। তো আমরা যেহেতু বাসে করে এসেছি তো তারাই আমাদের টিকিট সমস্ত কিছু কেটে দিয়েছে এখানকে প্রবেশ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ মন্দির, এটাই হলো সূর্য মন্দির বা কনক মন্দির। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। আর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ। এই মন্দিরের অনেক কিছু সাহিত্যিক কাহিনী আছে বা অনেক কিছু আছে যেগুলো আমার ঠিক জানা নেই। তো যতটুকু আমি জানি, আমি শুনেছি এখানে সূর্যের প্রথম কিরণ নাকি এই মন্দিরে পড়ে, আর যখন সূর্য অস্ত যায় শেষ কিরণও নাকি এখানেই পড়ে। তখন মন্দিরটা দেখতে নাকি একদম সোনার মন্দির মনে হয়, একদম গোল্ডেন কালারের হয়ে যায়। ওই যে ছাতা নিয়ে যে উনি আছে, উনি আমাদের গাইড করছিল, উনি আমাদের বলছিল যে কোনটা কী, আর এই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু বলছিল। কিন্তু আমরা যদি এত কিছু শুনি না তাহলে মন্দিরটা ঘুরবো কখন? তো ঠিক অতটা না শুনি আমরা আমাদের মতন মন্দির ঘোরার চেষ্টা করছিলাম। কারণ সময় দিয়েছিল ৪৫ মিনিট, ৪৫ মিনিটের মধ্যে অর্ধেক সময় চলে গেছে আমাদের আসতে। তার মধ্যে এত বড় মন্দির আমরা ঠিক উপরে উঠতেও পারিনি, শুধু নিচে নিচে ঘুরে চারিদিকটা দেখেই আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। আর এই মন্দিরে যে কিন্তু কোনো দরজা নেই, কারণ সব কিছু সিল করে দেওয়া হয়েছে। এটার মধ্যে অনেক রকম কাহিনী আছে, তো আমার ঠিক অতটা জানা নেই। তো যতটুকু জানি তোমাদের বলছি। আর এই চাকাগুলো যে দেখছো গোল গোল, এগুলোর মধ্যে ২৪ ঘন্টা, সারাদিনের যে ২৪ ঘন্টা হয় প্রত্যেকটা ঘন্টা এখানে নির্ধারিত করা যায়। তো এটার মধ্যে নাকি কিসে করে বের করা যায় অত কিছু তো আমি জানি না, যাই যতটুকু উনি গাইড করে শুনিয়েছেন ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার শিল্পকলাগুলো অসাধারণ ছিল, আগেকার দিনের অনেক কিছু এখানে বুঝিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছি পিছনে লম্বা সেটা, ওটা কিন্তু পুরো দরজা ছিল, ওটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে। আর এই মন্দিরের আরেকটা নিয়ম সে হলো মানে প্লাস পয়েন্ট বলবো না, এই মন্দিরে কিন্তু কোনো রকম কোনো নিয়ম নেই। তোমরা যে কোনো অবস্থায় এই মন্দিরে প্রবেশ করতে পারবে, এমনকি জুতো পরেও আসতে পারবে। তো নেক্সট আমরা চলে এসেছি লিঙ্গেশরাজ টেম্পলে। তো এটাও হলো ভুবনেশ্বরেই একটা খুব সুন্দর একটা টেম্পল, এটা মহাদেবের স্থান। তো এখানে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া প্রবেশ নিষেধ ছিল, তো ওখানে আমি মোবাইল ছাড়াই গিয়েছি। আর এই পুকুরটার নাম আমার ঠিক মনে নেই। যাই হোক, এই পুকুরটার ধার দিয়ে অনেক মন্দির মানে ছোটো ছোটো মূর্তি আছে। তো এটা হলো মহাদেবের মন্দির। আমরা ভিতরটা দেখেছি, ভীষণ সুন্দর ছিল। তো সময় কমের জন্য আমরা ঠিক এটা ঘুরতে পারিনি। তো নেক্সট তারপরে চলে এসেছি আমরা উদয়গিরি আর খণ্ডগিরি। তো আমরা খণ্ডগিরির দিকে যাইনি, খণ্ডগিরিটা শুধু দেখেছি আর উদয়গিরিটা দেখেছি। তো এখান থেকে মানে খুবই সুন্দর দেখা যাচ্ছিল পুরো ভুবনেশ্বরটা, মনে হচ্ছে গোটা শহরটা বোধহয় আমার পায়ের নিচে। তো তোমাদের আমি ভিডিওতে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তার মাঝে এখানে দেখো বসে আছে হনুমান, এগুলো কিন্তু বাদর নয়, হনুমান। তো এদেরকে দেখে সব থেকে বেশি ভয় লাগছিল যদি ফোন হাতের থেকে কেড়ে নেয়। তো সেরকমভাবে না এখানে ভিডিও করতে পারিনি, কারণ চারিদিকে অনেক হনুমান ছিল, সেগুলো যে ভয়ও লাগছিল। আমরা অনেক জায়গায় উঠতে পারিনি, যে সিঁড়িতে উঠবো সিঁড়ির মধ্যে ওরা বসে বসে আছে, কি করে উঠবো বলো। আর এখানে অনেক ভিড় ছিল, অনেক ভিড়, যা তার মধ্যে রাস্তাটা একদম খাড়া ছিল। আর হলো আমি যেই জুতো পরে গেছি সেই জুতো পরে না উঠা একদমই পসিবল হচ্ছিল না। তো যাই হোক, এখান থেকে যতটা পেরেছি, যতটা উঁচুতে পেরেছি উঠেছি। উঠে আমরা উদয়গিরিটা মোটামুটি ঘুরে, খণ্ডগিরিতে আমার যাওয়া হয়নি, কারণ টাইম এত শর্ট ছিল না। আমি বলবো যারা এইসব জায়গায় ঘুরতে যাবে তারা একদিন একটা করে জায়গা নেবে, একদিনে সব জায়গা দেখতে গেলে তোমরা কিছুই দেখতে পারবে না। যেমন আমরা কিছুই দেখতে পাইনি ভালো মতন, শুধু চোখে দেখা জাস্ট দেখেছি। পুরোপুরি যে ঘুরে সমস্ত কিছু সময় নিয়ে দেখবো তা আমাদের পক্ষে হয়ে ওঠেনি। তো যাই হোক, তারপরে উদয়গিরি থেকে আমরা চলে আসলাম, আর তার উপর থেকে আমরা পুরো শহরটা দেখলাম, খুবই সুন্দর লাগছিল। তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম। আর খণ্ডগিরিতে আমাদের যাওয়া হয়নি, কারণ বাস আমাদের দাঁড়িয়ে আছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব কানন পার্কে, যেখানে কিন্তু সব জীবজন্তুদের রাখা হয়, মানে জীবজন্তুরা আছে।
খুবই সুন্দর একটা পার্ক ছিল। আর আমি বলবো এই পার্কে যদি তোমরা যাও একটা গোটা দিনের টাইম নিয়ে যাবা, তাহলে পরে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবা। আমাদের হাতে টাইম যেহেতু শর্ট ছিল, সেক্ষেত্রে আমরা অত পশু দেখতে পারিনি। এখানে ভাল্লুক দেখেছি, বাঘ দেখেছি, চিতাবাঘ দেখেছি, সিংহ দেখেছি, ময়ূর দেখেছি, হাতি দেখেছি। আর হলো নিজের চোখের সামনে যেহেতু পশুগুলোকে দেখেছি, সত্যি কথা ভালো লেগেছে। কিন্তু আরেকটু সময় যদি পেতাম তাহলে বাকি পুরো এরিয়াটা ঘুরতে পারতাম, কারণ সারাদিন সময় পেলে খুবই ভালো হতো। যাই হোক, যতটুকু দেখেছি যথেষ্ট। 2000 years later. তো এরপর আমরা চলে এসেছি বাসে চড়ার জন্য, কারণ আমাদের অনেকটা লেট এখানে হয়ে গেছে। আর এখানে আমাদের বাসওয়ালা বাস নিয়ে অন্য জায়গায় চলে গেছে, এই নিয়ে বাকি প্যাসেঞ্জাররা না খুব ঝামেলা করছিল। আর আমাদের বাড়িতে ফিরতেও মানে হোটেলে ফিরতে অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, রাস্তার মধ্যে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো অতটা ভিডিও করার না আমি ঠিক সময় পাইনি। তো যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।